জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। নগদ অর্থের পাহাড়। প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ। অর্থনৈতিকভাবে কতটুকু এগিয়ে গেল সিরিয়া? গাজার অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাবাহিনীর। কঠোর হল অভিবাসন নীতি। ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল। নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করল ভারত। জিন্নাকে সমর্থন জানিয়ে বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন নেহরু, মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে নগদ অর্থের পাহাড়। ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে, আর চারদিকে বসে থাকা মানুষ একটানা গুনে চলেছেন। এই বিপুল অর্থ গোনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও। জানা গেছে, অনুদান হিসেবে এসেছে 11টি ট্রাঙ্ক ভর্তি নগদ রুপি, আর এগুলি গোনার জন্য নিয়োগ দেয়া হয়েছে 30 জন কর্মীকে। এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে। অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে। রোববার সন্ধে 6টার দিমান্ত 4টে বিবিসি রাতের প্রলিপকন্তে জানা পড়েছে, তথা 7টি ট্রাঙ্ক খোলা হয়, সেখান থেকে মেলে 37 লাখ রুপি। পুরো অর্থ গোনার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে। হুমায়ুন কবির জানান, বাবরি মসজিদ নির্মাণের আগেই তিনি কতটা জনপ্রিয় তাই বিপুল অনুদান দেখেই বোঝা যায়। তার দাবি, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লাখ টাকা। এছাড়া মসজিদ নির্মাণের জন্য 2 দিনেই দান হিসেবে জমা পড়েছে অন্তত 15 লাখ ইট। এর আগে 6 ডিসেম্বর শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ নির্মাণের জন্য শিলান্যাস করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। নিজে হাতে ইট নিয়ে তিনি হাজিরও হয়েছিলেন। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, বাবরি মসজিদ নির্মাণ করতে খরচ হবে আনুমানিক 300 কোটি টাকা। সিরিয়ার রাজধানী ডামাস্কাসে জড়ো হয়েছেন হাজার হাজার নাগরিক। উদ্দেশ্য একটাই, বিগত 14 বছর স্বৈরশাসক বাশার আল আসাদের সরকারের পতনের 1 বছরের পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে। দেশটির সাধারণ মানুষের জন্য এই উৎসব অনেকটা ঈদ উদযাপনের মতো। গত বছরের এই দিনে স্থানীয় সময় ভোরে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে মস্কো পালানোর পর দেশটির নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে। সিরিয়ার অনেক বাসিন্দা প্রাক্তন সরকারের পতনকে, যাকে মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছে, একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখেছেন। কিছু সিরীয় এই পরিবর্তনকে দাসত্ব থেকে মুক্তি হিসেবে অভিহিত করেছেন। এক প্রবীণ নাগরিক জানান, এমন অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন দৃশ্য গত কয়েক দশকে দেখা যায়নি। সরকার পরিবর্তনের প্রথম বছরটি আনন্দ ও অনিশ্চয়তা দুটোই নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা আসাদের পতনের পর সিরিয়াকে প্রাথমিকভাবে ইরাক বা লিবিয়ার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন, যা সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কা জাগিয়েছে। গত মার্চে সিরীয় উপকূলে এবং জুলাইয়ে সুয়ায়দায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, প্রাক্তন সরকারের সমর্থক গোষ্ঠীগুলো প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, যা প্রতিশোধমূলক হামলা এবং অল্প সংখ্যকদের লক্ষ্য করে আক্রমণের কারণ হয়েছে। তবে পুরো ক্যালকুলেশন পাল্টে যায় যখন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল শারা একটি ঐতিহাসিক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান। মূলত আহমদ আল শারার নেতৃত্বে গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাত করা হয়। বিশ্লেষকদের মতে এটি স্বাধীনতার পর 1946 সালের পর প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট মার্কিন সফর। ওই সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন শারা। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প শারার আল কায়েদা গোষ্ঠীর সাথে সম্পৃক্ততাও বাতিল করে দেন।
তবে দুই প্রেসিডেন্টের বৈঠকের আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শুক্রবারের সিদ্ধান্ত অনুযায়ী সারাকে সন্ত্রাসী তালিকা থেকে সরানো প্রায় প্রত্যাশিত ছিল। তবুও মিডিয়ার সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ঘোষণা সিরিয়াকে পশ্চিমা বিশ্বের কাছে নতুনভাবে পরিচয় পায় দেশটি। গাজার অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত দিল ইসরায়েলি সেনাবাহিনী। রোববার ৭ ডিসেম্বর এই ইঙ্গিত দেন ইসরায়েলি বাহিনীর প্রধান বা চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। কাতার ভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরা জানায়, গাজায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের সঙ্গে আলাপকালে ইয়াল জামির বলেন, গাজার ভেতরে যে জায়গা পর্যন্ত আমাদের সেনাবাহিনী পিছু হটেছে সেটি এখন ফিলিস্তিনিদের অধিকৃত বাকি অঞ্চল থেকে গাজাকে বিচ্ছিন্ন রাখার কড়া সীমান্ত হিসাবে কাজ করছে। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিশাল এলাকার ওপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ও তারা তাদের এই অবস্থান ধরে রাখতে চায়। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে গাজা উপত্যকার ভেতরে ইসরায়েল যেভাবে হলুদ রেখা নামে পরিচিত সীমারেখা বরাবর নিজেদের অবস্থান স্থাপন করেছে সেটি কার্যত নতুন এক সীমান্তে রূপ নিচ্ছে। ইয়াল জামিরের ভাষায় এটি একদিকে অগ্রবর্তী নিরাপত্তা বেষ্টনী, অন্যদিকে চলমান সামরিক কর্মকাণ্ডের একটি সক্রিয় ক্ষেত্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী এই রেখার পেছনে অবস্থান নিয়েছে, যা বাস্তবে গাজাকে দুই ভাগে বিভক্ত করেছে। ইসরায়েলি সেনাপ্রধান বলেন, গাজা উপত্যকার বিস্তৃত অংশে আমাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে ও আমরা সেই প্রতিরক্ষা রেখাগুলোতেই অবস্থান করব। হলুদ রেখাটি এক নতুন সীমান্ত যা আমাদের সম্প্রদায়ের জন্য সামনের প্রতিরক্ষার রেখা ও সামরিক কর্মকাণ্ডে একটি সক্রিয় ক্ষেত্র। এদিকে ইসরায়েলের এই অবস্থান যে সাময়িক নয় ও ইচ্ছাকৃতভাবে সীমান্ত পুনর্নির্ধারণের প্রচেষ্টা চালানো হচ্ছে তা আরও স্পষ্ট হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য থেকে। পত্রিকাটি জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েলি সামরিক কমান্ড গাজার ভেতরে অবস্থান করা যুদ্ধবিরতির হলুদ রেখাকে শক্তভাবে স্থাপন ও আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেয়। সেখানে আউটপোস্ট স্থাপন, দোতলা বালির বাঁধ, কাঁটাতার, হলুদ কংক্রিট মার্কার বসানোর পাশাপাশি ড্রোন ও সাজোয়া ইউনিট মোতায়েন করা হয়েছে। ইউরোপে অভিবাসন নীতি কঠোর করতে নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সদস্য দেশগুলো। নতুন এ প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হল অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য রিটার্ন হাব কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত। সোমবার ৮ ডিসেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন ইইউ এর ২৭ দেশের প্রতিনিধিরা। অভিবাসীদের ইউরোপে প্রবেশ ও ফেরত পাঠানোর নিয়ম আরও নিয়ন্ত্রিত করতে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইইউ এর বাইরে রিটার্ন হাব স্থাপন। যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে তাদের এসব কেন্দ্রে পাঠানো হবে। কঠোর শাস্তি। ইউরোপ ছাড়তে অস্বীকৃতি জানালে অভিবাসীদের দীর্ঘ সময় জেলে আটক রাখা যাবে। তৃতীয় দেশে ফেরত পাঠানো। নিজ দেশ নয়, বরং ইইউ যে দেশগুলোকে নিরাপদ বলে মনে করে সেখানে অভিবাসীদের পাঠানো যাবে। নতুন আইন অনুযায়ী কমপক্ষে ৩০,০০০ আশ্রয়প্রার্থী ইউরোপের বিভিন্ন দেশে বণ্টন করতে হবে। দেশগুলো চাইলে শরণার্থী নেওয়ার পরিবর্তে প্রতি ব্যক্তির জন্য ২০,০০০ ইউরো সহায়তা দিতে পারবে। ২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশকারীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০% কমলেও অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপ কমেনি। নিজ দেশের নাগরিকদের চীন ভ্রমণ বা ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে সাংহাই বিমানবন্দরে আটক করে হেনস্থার অভিযোগ ওঠার পর সোমবার ৮ ডিসেম্বর এমন ঘোষণা দেয় নয়াদিল্লি। ২ সপ্তাহেরও বেশি সময় আগে ওই নারী চীন থেকে জাপান যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে ট্রানজিট নিতে যান। সে সময় তার ভারতীয় পাসপোর্টকে অবৈধ বলে তাকে আটক করে রাখে চীনা কর্তৃপক্ষ। ওই নারী দাবি করেছিলেন অরুণাচলকে নিজেদের অঞ্চল দাবি করে তার পাসপোর্ট অচল বলে দাবি করেন চীনা কর্মকর্তারা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ৮ ডিসেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌয়াসওয়াল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের চীনে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে। আমরা আশা করি চীনা কর্তৃপক্ষ এই নিশ্চয়তা দেবে যে চীনা বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হবে না।
নির্বিচারে আটক বা হয়রানি করা হবে না। একই সঙ্গে চীন তাদের আন্তর্জাতিক বিমান ভ্রমণ নিয়ন্ত্রণকারী নিয়মগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে। নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জসওয়াল আরও বলেন, আমরা বারবার বলেছি অরুণাচল প্রদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ আছে এবং থাকবে। আমরা এতে কোনো ধরনের হস্তক্ষেপ চাই না। চীন ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগিয়ে চলেছে ও আমরা এটিকে সেদিকেই এগিয়ে নিয়ে যেতে চাই। এদিকে যুক্তরাজ্যে খালিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কিয়ার স্টারমারের সরকার। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুরপ্রীত সিং রেহল নামে এক ব্যক্তি ও বব্বর অকালি লহর নামে এক সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার। বিতর্কিত এই সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামে খালিস্তানি সংগঠনের অংশ বলে নিশ্চিত করে যুক্তরাজ্যে পুলিশ। ভারতের জাতীয় গান বন্দে মাতরম রচনার ১৫০ বছর পূর্তি হয়েছে। এ নিয়ে সোমবার ৮ ডিসেম্বর সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী দাবি করেন, প্রয়াত কংগ্রেস নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন ও এতে তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার মতবাদ সমর্থন করেছিলেন, কারণ গানটি নাকি মুসলমানদের উত্তেজিত করতে পারে। তিনি বলেন, যখন বন্দে মাতরম তার ১০০ বছর পূর্তি পালন করছিল তখন দেশ ছিল জরুরি অবস্থার জালে। এর শতবর্ষে সংবিধানকে শ্বাসরোধ করে রাখা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এখন ১৫০ বছরে এসে বন্দে মাতরমের গৌরব পুনরুদ্ধারের ভালো সময়, যে গান আমাদের ১৯৪৭ সালে স্বাধীনতা এনে দিয়েছিল। তিনি বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে বলেন, গানটি লেখা হয় ১৮৭৫ সালের নভেম্বরে ও খুব দ্রুতই তা স্বাধীনতা সংগ্রামীদের মূল স্লোগানে পরিণত হয়। প্রধানমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন, আমরা সম্প্রতি আমাদের সংবিধানের ৭৫ বছর উদযাপন করেছি। দেশ উদযাপন করেছে সর্দার বল্লভভাই পটেলের ও বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। আমরা গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম শাহাদাত দিবসও পালন করছি, আর এবার আমরা উদযাপন করছি বন্দে মাতরমের ১৫০ বছর। বন্দে মাতরম নিয়ে কয়েকদিন ধরেই কংগ্রেসকে নিশানা করছে বিজেপি। তাদের অভিযোগ, ১৯৩৭ সালের অধিবেশনে কংগ্রেস নাকি সাম্প্রদায়িক তোষণের জন্য গানটি খর্ব করে জাতীয় সঙ্গীত হিসাবে একটি সংক্ষিপ্ত সংস্করণ গ্রহণ করে।